দর্শক লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ বিদেশে খেলাধুলার সবশেষ খবরের বিশ্লেষণ করতে হাজির হয়েছি প্রতিদিনের মতোই। আজকে আপনাদের সাথে আছি রেদওয়ান শেব। দর্শক নিশ্চয়ই জানেন যে চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর শুরু হচ্ছে। বহুল আলোচিত যে ট্রফি, যে টুর্নামেন্ট শুরু হবে আগামীকাল থেকে পাকিস্তান এবং দুবাইয়ে। ভারত সবগুলো ম্যাচ দুবাই খেলবে, সবারই জানা আছে। তার আগে গতকাল শাহিনসের কাছে বাংলাদেশ দল হেরে গেছে। একটা হতাশা নিয়েই শুরু করতে হচ্ছে এই চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশের জন্য। আমরা সেই ম্যাচটা নিয়েও আলোচনা করার চেষ্টা করব। আমাদের সাথে সেই আলোচনায় আছেন সানোয়ার হোসেন, জাতীয় দলের সাবেক ক্রিকেটার। সানোয়ার ভাই, আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। তবে দর্শক, তার আগে জানিয়ে দিতে চাই দেশ বিদেশে খেলাধুলার শিরোনামগুলো। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে ব্যর্থ ব্যাটাররা। শাহিনসের বিপক্ষে 202 রানে অল আউট বাংলাদেশ, হার 7 উইকেটে। এগিয়ে আসছে বিপিএল, টিকিট বিক্রি থেকে আয় 13.25 কোটি টাকা, ভাগ পাবে 7 দল। দল পাচ্ছে না ঢাকা লিগের সেরা ক্রিকেটার এনামুল হক বিজয়, নেপথ্যে বিপিএল ফিক্সিং ইস্যু। ইমরানের অনুপস্থিতিতে দ্রুততম মানবের খেতাব ফিরে পেলেন ইসমাইল, টানা 16 বার সেরা শিরিন আক্তার। দর্শক, এবার মূল আলোচনায় ফিরব। সানোয়ার ভাই, যেটা বলছিলাম, শাহিনসের কাছে বাংলাদেশ দল হেরে গেছে। একেবারে বলা যায় যে একেবারে ক্লিন সুইপ শাহিনসের। এবং যেই দলটাতে পাকিস্তানের যে চ্যাম্পিয়ন্স ট্রফির যে স্কোয়াড, কোনো ক্রিকেটার খেলেননি সেই দলটাতে, এরকম একটা হার 38 ওভারেই অল আউট হয়ে যাওয়া। এবং ওই ম্যাচটা শাহিনসের প্রায় অলমোস্ট 60 বল হাতে রেখে, 60 বল দুঃখিত, আর 90 বল হাতে রেখে জয়। আপনার কাছে কি মনে হয় সেটা কতটা অশনি সংকেত এই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য? দেখেন, হ্যাঁ, এই জিনিসটা হলো ম্যাচটা হেরেছে। এরকম প্র্যাকটিস ম্যাচে অনেক হিস্ট্রি আছে এখন, কিন্তু এরকম সাইড ম্যাচে অনেক হেরেও কিন্তু টুর্নামেন্টে ভালো করা গিয়েছে। যদি আমাদের 2015 ওয়ার্ল্ড কাপে দেখি, সাইড ম্যাচে প্রথমেই 2টা ম্যাচ হেরেছিলাম, তারপর ওয়ার্ল্ড কাপে আমরা অসাধারণ ক্রিকেট খেলেছিলাম। এটা কিন্তু জয়টা যেভাবে হয়েছে, শাহিন যেভাবে জিতেছে বা আমরা যেভাবে হেরেছি, এইটা হলো কমফোর্ট জোনে নেই। বিশেষ করে যদি ব্যাটাররা চিন্তা করেন, ব্যাটসম্যানদের যদি বড় রান করেছে, তাদের কনফিডেন্স বিল্ড আপ হতো, কেউই কিন্তু একটা 50 করতে পারে নাই। 200 সর্বোচ্চ 44 রান করেছে মিরাজ, বাকি সবাই কিন্তু কোনো একটা বড় স্কোর করতে ইনিংসই হয়েছে মাত্র তিনটি। যেই জিনিসটা ইম্পর্টেন্ট ছিল, আমাদের যে ব্যাটসম্যানরা খুব একটা ভালো শেপে ছিল, বিশেষ করে মুশফিক, তৌহিদ হৃদয়, ওরা খুব একটা ভালো শেপে নেই। শান্ত, ওদের রানটা যদি করতে পারতো, ওই কনফিডেন্সগুলি বিল্ড আপ করতে পারতো, তাহলে যদি একটা কম্পিটিটিভ ক্রিকেট হতো, তাহলে এতটা এফেক্ট চিন্তা করতো না সবাই। এবং সেই বিপিএল এর আমার কাছে যেটা মনে হলো একটা প্রতিফলন, বিপিএল এর পারফরমেন্সের প্রতিফলন। যারা বিপিএল এ ফ্লপ ছিলেন তারা এই ম্যাচটা তো ফ্লপ দেখলাম, আর যারা বিপিএল এ মোটামুটি ভালো পারফর্ম করেছেন, তামিম এখানে ভালো করতে পারে নাই। মোটামুটি ওভারঅল কেউ কিন্তু খুব, একমাত্র মিরাজ হয়তো ব্যাটিং এর, মিরাজের ছাড়া বাকি এবং তানজিম সাকিব ব্যাটিং করেছে। হয়তো আমাদের মেইন দরকার হলো ব্যাটাররা ভালো করা, যেই কনফিডেন্স দরকার ছিল টপ অর্ডারে খুব একটা ভালো পারফর্ম করতে। সেম ওয়েতে আপনি যদি বলেন, আমাদের যেই কনফিডেন্সের জায়গা কিন্তু এখন বোলার এক্স্যাক্টলি, বোলিংয়েও কিন্তু 7টা সবার টপ আমাদের সব বোলার দিয়ে ইউজ করা হয়েছে। যেহেতু প্র্যাকটিস ম্যাচ, সব বোলারই কিন্তু বোলিং করেছে। ওই ম্যাচটা কিন্তু 200 চেস করেছে 35 ওভারে। স্বাভাবিকভাবেই কোনো জায়গায় কমফোর্ট জোনে ছিল না বাংলাদেশে, বোলিং কম্বিনেশন। এই প্র্যাকটিস ম্যাচটা তো হয় কি, কে খেলবে, কে ভালো শেপে আছে, টিম কম্বিনেশন বিল্ড আপ করা, সব কিছু মিলিয়ে বাংলাদেশে একটা অস্বস্তি আছে। তবে এইটাই আসার ব্যাপার, প্র্যাকটিস ম্যাচ, এখান থেকে হয়তো বা স্ট্রংলি কামব্যাক করার চেষ্টা করবে বাংলাদেশ। জি, যেটা বলছিলেন যে যেভাবে হেরেছে, হারতেই পারে যে কোনো দলের সাথে, সেটা এক ধরনের একটা বার্তা, একটা অশনি সংকেত দেয়। সেই জায়গাটা থেকে আপনার কাছে মনে হয় যে কোথায় কোথায়, আপনি বোলিংয়ের কথা বলছিলেন, টপ অর্ডার ব্যাটারের কথা বলছিলেন, এর বাইরে আপনার কাছে কি মনে হয় যে আর কোথায় আসলে শুধরানোর জায়গা রয়েছে? আমাদের মেইন কনসার্ন কিন্তু ব্যাটিং। বোলাররা হয়তো বা খারাপ খেলছে, কামব্যাক করার অপরচুনিটি অবশ্যই আছে। প্রিভিয়াস যদি রেকর্ডগুলিও দেখি, বোলাররা কিন্তু বস্তুত জায়গায়, বিশেষ করে আমাদের বড় প্লাস পয়েন্ট হয়ে গেছে, আমাদের ফাস্ট বোলাররা ভালো বোলিং করছে, একটা ইউনিট হিসেবে ভালো করছে। আগে হয়তো আমাদের 1-2টা ফাস্ট বোলার ভালো করতো, স্পিনারদের উপর বেশি ডিপেন্ডেন্ট থাকতাম। এখন আমাদের বড় প্লাস পয়েন্ট হচ্ছে বোলাররা অন অ্যান্ড অফ রেগুলারলি ভালো বোলিং করছে, যেটা আমাদের প্লাস পয়েন্ট। কিন্তু আমাদের ব্যাটাররা ওইভাবে পারফর্ম করতে পারছে না, যেই জায়গাটা আমাদের কনসার্ন হয়ে যায়। যে আমাদের ব্যাটসম্যানরা ভালো ফর্মে না থাকে, তাদের আমাদের ডিফিকাল্টিস। ধরেন যারা বিপিএলে ভালো করেছে, তামিম বলি, সৌম্য তো একটু হয়তো সৌম্যটা প্রপারলি খেলে নেই। আগের বেশ কিছু ম্যাচ খেলেছে, যে টরন্টোতে যে ম্যাচ টুর্নামেন্টটা খেলেছিল, ওইখানে ভালো করেছিল। সব কিছু মিলিয়ে ওদের রান করতে হবে। সেই ওয়েতে আমাদের মেইন যেটা মিডল অর্ডার, আমাদের স্ট্রেংথ যেটা হলো যে মুশফিকুর রহিম, ওর তৌহিদ হৃদয়, এদের ফর্মে ফেরাটা অনেক বেশি জরুরি। যেহেতু মিডল অর্ডারটা এখন হয় সাকিব নাই,
বা আগে ওপেনিংয়ে তামিম ছিল, এখন ডিপেন্ড করতে হবে কিন্তু এই প্লেয়ারদের উপরেই, ওদের কিন্তু ক্যারি করতে হবে। এবং আমাদের যে জায়গাটা হয় কি, আমাদের অন্য অন্য টিমে দেখবেন একটা প্লেয়ার যখন রান করে ইনিংসটাকে বড় ক্যারি করে, আমাদের যেটা হয়েছে হয়তো 50, 60, 40 এই জায়গায় শেষ হয়ে যায়। বিশেষ করে তৌহিদ হৃদয়ের কথা বলবো, অনেক ভালো প্লেয়ার, ওর ইনিংসগুলি দেখবেন অসাধারণ কিছু ইনিংস খেলে, হয়তো ছোট ছোট, যেটা মানে ক্লাস প্লেয়ারের কোয়ালিটি বা কোয়ালিটি প্লেয়ারদের ডিফারেন্সটা এইটা, যখন আপনি হয়তো আউট হয়ে যাবেন একদিন, যখন আপনি রান করবেন ওইটাকে ক্যারি করবেন, এমন একটা পর্যায়ে নিয়ে যাবেন যে টিম এটা বেনিফিটেড হয়, টিম ম্যাচ উইনিংয়ের পারফরমেন্সের ক্ষেত্রে আমাদের ভূমিকা রাখে। ওই জায়গাগুলি আমাদের সবাই, সৌম্য কিন্তু এরকম অনেক ক্ষেত্রেই খুব সুন্দর স্টার্ট করে, এত অসাধারণ কিছু শর্টস খেলে, কিন্তু ইনিংসটা লম্বা করে না। এই জায়গাগুলি আমাদের সবার ব্যাটসম্যান ইয়াংস্টারদের এখন কিন্তু সময় এসেছে, তারা লিড করবে। সৌম্যরা তো ইয়াংস্টার বলা যাবে না, 2015 ওয়ার্ল্ড কাপ থেকে সৌম্য এখানে 10 বছর হয়ে গিয়েছে, এখন এরা পুরো লিড করবে। তামিমরা যেভাবে লিড করে গিয়েছে, ওরাও এখন ওই লিড করার কথা। সেম ওয়েতে যেমন মিরাজ এখন আগে লোয়ার মিডল অর্ডার ব্যাটিং করছে, এখন টপ অর্ডার ব্যাটিং করছে, মিরাজদেরও যারা উপরে ব্যাটিং করছে সবই এই দায়িত্বগুলি। তারপর আমাদের ক্যাপ্টেন ওয়ানডে ফরম্যাটে ওর পারফরমেন্স খুবই ভালো, তারপরেও আরও বেশি এক্সপেকটেশন, অন্য ফরম্যাটে যদি ভালো করছে না, এই কারণে সবাই একটু ডাউট, যে কারণে এই পারফরমেন্সগুলি যদি না করতে পারি তাহলে আমাদের ফার্স্ট ম্যাচটা হলো ইন্ডিয়ার সাথে। সর্বোপরি যে আত্মবিশ্বাসের একটা ঘাটতি আলটিমেটলি কিন্তু থেকেই গেল, যেমনই হোক পারফরমেন্স। প্রচুর রান হচ্ছে আমরা লক্ষ্য করলাম পাকিস্তানে, যে ট্রাই নেশন সিরিজটা হলো পাকিস্তান নিউজিল্যান্ডের এবং পাশাপাশি সেই দক্ষিণ আফ্রিকা, সেখানে আমরা লক্ষ্য করলাম যে 350 রান প্লাস চেস করেও চেস ডাউন হয়েছে, সেটা পাকিস্তান করেছে ফাইনালে, কিংবা এর আগের ম্যাচগুলো তো 3 শতাধিক রান হয়েছে একাধিক ম্যাচে এবং সেটাও চেস ডাউন হয়েছে। তো এই যে প্রচুর রান হচ্ছে, রান বন্যার পাশাপাশি ব্যাটারদের রান করা বাংলাদেশের এই সংখ্যাটাকে আসলে উস্কে দিচ্ছে কিনা? অবশ্যই, কারণ আমরা পাকিস্তান সবসময় জানি যে ট্রু উইকেটে ব্যাটিং হয়, ওইখানে ব্যাটসম্যানদের অনেক পাওয়ার হিটিং অ্যাবিলিটি, বা আপনি রান করতেই হবে, স্ট্রাইক রেট সবসময় মেনটেন করতে হবে। এবং 300+ রান না করলে ওইখানে মানে আপনি চিন্তা করা ম্যাচ জেতা বা ওইরকম কম্পিটিটিভ ক্রিকেট ম্যাচ হওয়াটা ভেরি ডিফিকাল্ট। সেই জায়গায় অবশ্যই আমাদের ব্যাটসম্যানদের অ্যাবিলিটি আছে, আমাদের ইয়াংস্টার যারা আছে তারা কিন্তু এখন মেন্টালিটি চেঞ্জ হয়েছে, কিন্তু অ্যাপ্লিকেশনটা ওইভাবে হচ্ছে না। আমাদের দেখেন, যদি আমরা বলি যে এখন কিন্তু যেই আগে হয়তো আমাদের চিন্তা করতে একটু স্ট্রাইক রেট মেনটেন ওইরকমভাবে হইতো না, এখন যেন তানজিদ তামিমের কথা বলেন, সৌম্যর কথা বলেন বা তৌহিদের কথা বলেন, ওরা কিন্তু যখন খেলে ওই অ্যাবিলিটি আছে, স্ট্রোক খেলার অ্যাবিলিটি এবং স্ট্রাইক রেট মেনটেন করে ব্যাটিং করার অ্যাবিলিটি আছে। কিন্তু যেই জায়গাটা হয়, একটা হলে প্রবলেম হলে ধারাবাহিক না, আমরা অন অ্যান্ড অফ পারফর্ম করি, যেটা হয়তো টপ অর্ডারদের আপনি রেগুলারলি পারফর্ম না করলে টিমের জন্য কম্বিনেশন সমস্যা হয় না। আর যেটা রান করি এটা বড় ক্যারি করি না, যেই রান করবে টপ এই ইনিংসটা ক্যারি করবে, তাদের অ্যাটলিস্ট বড় ইনিংস ক্যারি করতে হবে, 70, 80, 100 এরকম ইনিংস করতে হবে, টিমের একটা সেফ পজিশন নিয়ে যেতে পারে। এই জায়গাগুলি আমাদের ইমপ্রুভ করতে হবে। জি, ইনজুরির একটা বড় মিছিল আমরা লক্ষ্য করেছি এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, প্রতিটা দলে অন অ্যান্ড অফ। আপনি বলছিলেন যে কোনো না কোনো ক্রিকেটার ইনজুরিতে পড়েছেন, অস্ট্রেলিয়া দলে 5 জন ক্রিকেটার ইনজুরি রয়েছে, ভারতের 2 জন আছে, প্রতিটা দলেই কম বেশি আমরা ইনজুরির খবর পেয়েছি। সেই জায়গাটা থেকে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড এই 2 দলে একজনও ক্রিকেটারের মানে যেই প্রাথমিক স্কোয়াড ঘোষণার পর থেকে কাউকে আর বাদ দেওয়ার প্রয়োজন পড়েনি, সেটা আপনার কাছে কি মনে হয় যে কিছুটা হলেও ইতিবাচক কিনা, অ্যাডভান্টেজ থাকবে? অবশ্যই, দেখেন বর্তমান সময় এত বেশি ক্রিকেট হয়, মানে অনেকগুলি, মানে ধরেন এক হলো ইন্টারন্যাশনাল এঙ্গেজমেন্ট প্লাস এই মুহূর্তে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, এত বেশি প্লেয়ার এত জায়গায় ইনভলভমেন্ট থাকে, সব ইনজুরির প্রবণতা, সব অপরচুনিটি বেশি থাকে। এটা আমাদের প্লাস পয়েন্ট যে আমাদের সবাই সুস্থ আছে এখন পর্যন্ত, যাদেরকে নিয়ে টিম করা হয়েছে। তো অবশ্যই সবাই চায় যে তাদের প্লেয়ার ফুল ফিট থাকুক, যেটা হয়তো আমাদের জন্য একটু প্লাস পয়েন্ট হয়েছে। ইন্ডিয়ার এক বুমরা কিন্তু অনেক ডিফারেন্স তৈরি করতে পারে, আমরা সবাই জানি। ইন্ডিয়া বুমরা না থাকাতে হয়তো আমাদের ফার্স্ট ম্যাচ ইন্ডিয়ার এগেনস্টে একটা প্লাস পয়েন্ট হবে, বিকজ অফ উইকেটটা, যদি দুবার উইকেটটা খেয়াল করে দেখি, বোলারদের কিন্তু ফার্স্ট বোলারদের একটু অপরচুনিটি ভালো থাকে ওইখানে, স্পিনাররা অত বেশি টার্ন বা ওইরকম সুবিধা পায় না, যে জায়গায় বুমরা না থাকাতে আমাদের মেন্টালি বলেন বা এবং ভারতীয় দল এবারের দলটা একেবারে স্পিন নির্ভর, আমরা লক্ষ্য করলাম 5 জন স্পিনার আছে, 3 জন হয়তো জেনুইন ফাস্ট বোলার আছে, যারা খুব বেশি এক্সপিরিয়েন্স না। সামি অনেক এক্সপিরিয়েন্স, কিন্তু সামি কিন্তু আগের সামি বাকি যে 2 জন রয়েছেন, আপনি যদি আর্শদীপ সিং কিংবা হর্ষিত রানারা 2 ম্যাচে, রানা বোধহয় 1-2টা ম্যাচ খেলেছে, আর্শদীপ সিং খেলেছে খুব বেশি না, 7 ম্যাচ টি20 স্পেশালিস্ট। কিন্তু মেইনলি যে জিনিসটা হয়েছে, সামি ওদের মেইন বোলার, কিন্তু সামি কিন্তু ওই আগের সামির রিদমে কিন্তু এখনো ফিরে নাই। যে পাশাপাশি হার্দিক পান্ডিয়ার একটা সার্ভিস, অলরাউন্ডার হিসেবে ওর সার্ভিস তো অবশ্যই সবসময় থাকবে। ওদের মেইন স্ট্রেংথ হলো ইন্ডিয়ার ব্যাটিং, বোলিংটা একটু প্লাস পয়েন্ট বাংলাদেশের জন্য হবে, যে জায়গাটা সাম্প্রতিক সময় ব্যাটিংটাও যে খুব একটা ভালো হচ্ছে ভারতের, সেটা বলা যাবে না। যদিও লাস্ট আমরা যেই সিরিজটা গিয়েছে ওখানে খুব দুর্দান্ত পারফরমেন্স করেছে। মানে ওদের হয় কি, এতগুলি ক্লাস প্লেয়ার, এতগুলি টপ অর্ডার থেকে আপনি যদি দেখেন, নাম্বার 7, 8 এ বোধহয় ব্যাটিং করতে হয় ওই হর্ষদীপ পান্ডে, অক্ষয় প্যাটেল, এদের ব্যাটিং করতে 7-8 নাম্বার, যাদের বোধহয় 9 নাম্বার 8-9 নাম্বার ব্যাটিং করে। স্বাভাবিক ব্যাটিং লাইনটা অনেক লম্বা এবং ওরকম ক্লাস
প্লেয়ার আছে যারা হয়তো একাই ম্যাচ চেঞ্জ করার অ্যাবিলিটিকে, রোহিত শর্মা বলেন, বিরাট কোহলি বলেন বা KL রাহুল বলেন, ওদের অনেক ক্লাস ব্যাটসম্যান, ওদের কাছে কামব্যাক করার অপরচুনিটি বেশি। আমাদের যেটা হয়েছে, আমাদের যেটা লাগবে, আমাদের ম্যাক্সিমাম অ্যাবিলিটি শো করতে হবে, সেম ওয়েতে ওদের পারফরমেন্সটাও যদি বেস্ট ডেটা না হয়, আমাদের সব কিছু কম্বিনেশন মিলে, আর আমাদের টিমটা এমন না যে শুধু ব্যাটিং দিয়ে ম্যাচ জিতে যাবো বা শুধু বোলিং দিয়ে ম্যাচ জিতবে, এরকম না। আমাদের যদি ইন্ডিয়ার মতো টিমের এগেনস্টে পারফর্ম করতে হয়, ভালো ম্যাচ মানে ম্যাচ জিততে হয়, এখন ভালো পারফরমেন্স কোনো কিছু না, ম্যাচ জিততে হবে। ম্যাচ জিততে হলে আমাদের বেস্ট পারফরমেন্স তিনটা ডিপার্টমেন্টের করতে হবে, কম্বিনেশন, ব্যাটিং বোলিং ফিল্ডিং সব কিছু কম্বিনেশনে যদি বেস্টটা দিতে পারি, তাহলে হয়তো অপরচুনিটি থাকবে। আমরা ইন্ডিয়ার কথা বলছিলাম যে ইংল্যান্ডকে তারা একেবারে গুড়িয়ে দিয়েছে এবং পাশাপাশি শ্রীলঙ্কাও অস্ট্রেলিয়াকে যেভাবে হারিয়েছে, যেটা বলছিলাম যে ইনজুরিটা অনেক বড় বাজেভাবে আসলে ইম্প্যাক্ট করেছে। আমার যেটা মনে হয় 5 জন ক্রিকেটারের ইনজুরি। অস্ট্রেলিয়া দলের এবার সম্ভাবনা আপনার কাছে কি মনে হয় কিনা যে ক্ষীণ তুলনামূলকভাবে? অস্ট্রেলিয়া এমন একটা টিম, ডেফিনেটলি এত মেজর প্লেয়ার যখন এতগুলি 5টা প্লেয়ার ইনজুরি দেখে টিমটা সাফার করবেই। তারপর অস্ট্রেলিয়া বলেন, মেন্টালি বলেন বা বলেন, ওদের মানে পাইপলাইন বলেন, সব জায়গায় এমন কিছু প্লেয়ার থাকে যারা হয়তো অলমোস্ট রেডি। মানে ডোমেস্টিক ক্রিকেট বলেন, ফার্স্ট ক্লাস ক্রিকেট বলেন, ওদের যেইগুলি খেলা হয় ইন্টারন্যাশনাল ক্রিকেটের স্ট্যান্ডার্ডটা খুব কাছাকাছি থাকে, এই জন্য খুব তাড়াতাড়ি ওরা কিন্তু অ্যাবজর্ব করতে পারে, খুব অ্যাডাপ্ট করতে পারে খুব তাড়াতাড়ি। যে একেবারে যে বলা যায় না স্বাভাবিকভাবে, যখন আপনার মেজর প্লেয়ার টিমে থেকে লাস্ট মোমেন্টে নাই হয়, এই কম্বিনেশনতে প্রবলেম হবে, তারপরে একেবারে বাদ দিয়ে দেওয়া যায় না যে অস্ট্রেলিয়া যে কোনো সময় টার্ন ব্যাক করবে। যেটা বলছিলাম যে দুনিয়া জুড়ে খেলা চলছিল, ট্রাই নেশন সিরিজ হচ্ছিল পাকিস্তানে, শ্রীলঙ্কায়, ভারতে, সবখানে খেলা চলছিল। বাংলাদেশ BPL এর পর কোনো ওয়ানডে সেরকম কম্পিটিটিভ কোনো ম্যাচ খেলতে পারেনি এই সায়েন্সের বিপক্ষে গতকালকের ম্যাচটা বাদ দিলে। সেটা কেমন আপনার কাছে কি মনে হয় যে সেটাও কিছু ল্যাকিংস কিনা আসলে? অবশ্যই, কারণ হলো বাংলাদেশ যেহেতু আমরা এরকম একটা বড় টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, প্লাস হলো আমাদের সব কম্বিনেশন বলি, ব্যাটিং বলি, সব জায়গায় আমরা খুব একটা ভালো শেপে নাই। এখানে 2-3টা যদি প্র্যাকটিস ম্যাচ অপরচুনিটি থাকতো, প্লেয়াররা ব্যাটসম্যান বলেন সবার কনফিডেন্সটা কোন জায়গায়, যখন আপনার পিছনে রান থাকবে, আগের 2-3টা ইনিংসে যদি আপনি ব্যাটিংয়ে রান করেন, ডেফিনেট ওই কনফিডেন্স যে কোনো লেভেলই হোক, আপনি যদি রান করে যান, ব্যাটসম্যানদের ফুল কনফিডেন্স থাকে। যখন আপনার ব্যাটের রান থাকে না, তখন কিন্তু একটা বড় ম্যাচ খেলতে গেলে স্বাভাবিক কনফিডেন্স একটু ল্যাকিং থাকবেই। এই জায়গায় যদি আমরা অ্যাটলিস্ট 2-3টা ম্যাচ খেলতে পারতাম, আমাদের প্লেয়াররা হয়তো একটু পারফরমেন্সটা ব্যাক করতে পারতো, রানে ফিরতে পারতো, এটা আমাদের জন্য খুব প্লাস পয়েন্ট হতো। জি, বিরতির একটা সময় হয়ে গেল সানোর ভাই, আমরা আলোচনা করব একটু চ্যাম্পিয়ন্স, ওভারঅল চ্যাম্পিয়ন্স ট্রফিটার আয়োজক পাকিস্তান হতে চলেছে এবং ICC টুর্নামেন্ট তারা করছে অলমোস্ট 30 বছর পর। তাদের আয়োজনটা কেমন চলছে সেখানে আমরা একটু সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে ফিরে ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি থেকে ফিরে আমরা সে আলোচনা করব। দর্শক, ফিল্ম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমরা আলোচনা করছি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। সানোর ভাই, পুরো টুর্নামেন্টেই পাকিস্তানি হওয়ার কথা ছিল, শেষ পর্যন্ত ভারত বেঁকে বসায়, তারা অস্বীকৃত নয়, দুবাইতে খেলা হচ্ছে, ভারত সবগুলো ম্যাচই দুবাইতে খেলবে। এমনকি তারা যদি একটা সেমিফাইনালের খেলা এমনিতেই রাখা হচ্ছে, প্রথম সেমিফাইনাল, যেখানে ভারতের যদি সেই পথটা আর কি সেমিফাইনাল ফাইনালের পথটা, পাশাপাশি ফাইনালটা হওয়ার কথা ছিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। তবে যদি ভারত উঠে সেক্ষেত্রে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে। আপনার কাছে কি মনে হয় যে এই যে আধিপত্যবাদ ভারতের ক্রিকেটে, বিশ্ব ক্রিকেটে, আলটিমেটলি এইটা ক্রিকেটের জন্য কতটুকু আসলে ক্ষতিকর? দেখেন, এটা সত্যি যে একটা বড় স্টেক হোল্ডার হয়তো বা তাদের অনেক বেশি রেভিনিউ হয়তো বা ভারতের কাছ থেকে আসে, তারপরেও সবকিছুর তো একটা ওয়ে আছে। যেখানে আমরা যদি কম্পেয়ার করি ফুটবলের সাথে, যত বড় স্টেক হোল্ডারই হোক, ব্রাজিল, আর্জেন্টিনা যেই হোক, ওরা কিন্তু সবকিছু ফিফার রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে সবাইকে কভার করতে হয়। এটাও তো ICC একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে, কিন্তু যেটা হয়তো আমরা সবসময় দেখি ইন্ডিয়া যেই জায়গায় ডমিনেট করে, বিকজ অফ ওদের হয়তো আধিপত্য, যেখানে ফাইন্যান্সিয়াল বলেন সবকিছুর মধ্যে ওদের একটা বড় কন্ট্রিবিউশন থাকে। এটা হয়তো ম্যাক্সিমাম মিস ইউজ করে, ওরা ইউজ করুক কিন্তু মিস ইউজ করে, অনেক সময় মিস ইউজ করে। যেটা হলো আমরা কিন্তু এটা অনেকেই হয়তো আশা করেছিল পাকিস্তান ইন্ডিয়ার ওই যে আগের যে আমরা একটা কম্পারেটিভ ক্রিকেট আমরা সবাই আশা করতাম, পাকিস্তান ইন্ডিয়া টেস্ট সিরিজ বলেন বা যে কোনো সিরিজই বলেন, যে কোনো সব জায়গায় বাইলেটারাল সিরিজ হইলে যে উৎসাহ উদ্দীপনা নিয়ে মানুষের ক্রেজটা থাকতো, এটা তো ডে বাই ডে নাই হয়ে যাচ্ছে। সেই ওয়েতে যেটা হলো যে এখন এই টুর্নামেন্টে সবাই আশা করেছিল, যখন পাকিস্তানও কিন্তু যখন ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়াতে গেল, তখন কিন্তু একটা কন্ডিশনের মতোই ছিল যে ওরা ওইখানে যাচ্ছে, হয়তো বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাবে, একটা সময় যাবে না, এরকম করতে করতে লাস্টে কিন্তু যাই না। পাকিস্তান হয়তো বলছিল যে খেলবেই না, তারপরে বাধ্য হচ্ছে, কারণ যেটা বললেন ওই ডমিনেশনটা তো সবসময় ওদের আছে, বাধ্য হয়েছে। তবে আমরা চাই এইগুলি রেখেও ক্রিকেটের স্বার্থে অনেক কিছু হয়তো মিনিমাইজ করলে ভালো হতো ক্রিকেটের জন্য। জি, পাকিস্তান এর আগে একটা দীর্ঘ সময় ধরে পাকিস্তানের যিনি চেয়ারম্যান রয়েছেন মহসিন নাকভি, তার কথা আমরা শুনেছি যে তিনি বলেছেন যে PSL একটা বড় ভূমিকা রেখেছে এবং তারা আসলে দেখাতে চান যে
এর পরবর্তী থেকে আইসিসি যেন আগ্রহী হয় এখানে বৈশ্বিক টুর্নামেন্টগুলো করতে, তারই ধারাবাহিকতা আমরা গত পরশুদিন রাতে একটা দরবারি খাস লাহোরের যে ফোর্টটি রয়েছে এখানে দারুণ একটা আয়োজন হলো এবং 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি উইনার ক্রিকেটাররা ছিলেন, পাশাপাশি পাকিস্তানের অফিসিয়ালসরা ছিলেন, একটা জমকালো আয়োজন হলো। আপনার কাছে কি মনে হয় কতটা স্বতঃস্ফূর্ত হবে এই পাকিস্তানের এই দীর্ঘ সময় পর পাকিস্তানের এই টুর্নামেন্ট? অবশ্যই পাকিস্তান কিন্তু ক্রিকেট লাভিং কান্ট্রি, পাকিস্তানের কিন্তু বিশাল ক্রেজ ক্রিকেটের, এবং সেম ওয়েতে যদি দেখেন পিএসএল এর যেই ওয়েতে ওরা কিন্তু অনেক পিএসএল কিন্তু শুরু থেকে কিন্তু এখন ডে বাই ডে ওরা কিন্তু খুব একটা অলমোস্ট এখন আইপিএল এর সাথে স্ট্যান্ডার্ড ওয়াইজ কিন্তু কম্পেয়ার করে, হয়তো ফাইন্যান্সিয়ালি হয়তো ডিফারেন্স, স্ট্যান্ডার্ডটা কিন্তু মেনটেন করে। এরকম ওয়ার্ল্ডের কিন্তু বড় বড় স্টাররা কিন্তু এই টুর্নামেন্টের প্রতি খুব বড় আকর্ষণ, কোচিং স্টাফ বলেন, কমেন্ট্রি বলেন, মিডিয়া বলেন, সব জায়গায় কিন্তু বিশাল। বিপিএল এর পরে শুরু করে অনেক এগিয়ে গেছে। একটা সময় বিপিএল ওয়েল অ্যাহেড ছিল, আইপিএল এর পরে বিপিএল ছিল, বিপিএল ডে বাই ডে আমরা নিচে দিয়ে গেছি, ওরা কিন্তু ডে বাই ডে উপর দিয়ে গিয়েছে, এবং এটা সব কিছুতে নট অনলি মাঠের খেলা, কমেন্ট্রি, প্রোডাকশন সব কিছু মিলিয়ে ওরা ইমপ্রুভ করেছে। ডেফিনেটলি ওইটা একটা বড় প্লাস পয়েন্ট হয়েছে ওদের জন্য। ওয়ার্ল্ডের যত বড় বড় স্টাররা এসেছে ডেফিনেটলি কমফোর্ট জোনে ছিল দেখে কিন্তু ওরা কিন্তু বারবারই আসছে, এবং মনে হয় ওই সিগনি নিরাপত্তা বলে সব কিছু বলে পাকিস্তান কিন্তু বেশ সচেতন এই জায়গাগুলিতে। মনে হয় যে বাকি দেশগুলি এরকম যে আয়োজনটা এটা আরও বেশি কালারফুল করবে, ভবিষ্যতের জন্য পাকিস্তানের জন্য আরও ভালো হবে। জি, কোন দলের সম্ভাবনা দেখছেন? আপনাকে যদি বলা হয় যে 4 ফাইনালিস্ট পিক করতে, আপনি কোন 4টা দলকে করবেন? কারণ আমার মনে হয় যে হোস্ট কান্ট্রি হিসেবে পাকিস্তানের অপরচুনিটি অবশ্য থাকবে। সেম ওয়েতে ইন্ডিয়া তো অলওয়েজ টিম ওয়াইজ যদি বলে ইন্ডিয়া তো ফেভারিট থাকবে, নিউজিল্যান্ড থাকবে। আমার আরেকটা দলের প্রতি আছে, আফগানিস্তানের প্রতিও আমার কনফিডেন্স আছে এই টুর্নামেন্টে। জি, আমরা মোটামুটিভাবে কথা বলেছি অস্ট্রেলিয়া, পাকিস্তান, ইভেন ভারত এবং ইংল্যান্ড দলটাকে আপনি কেমন দেখছেন? ইংল্যান্ড দলেও কিন্তু বেশ কয়েকটা খেলোয়াড় আমরা লক্ষ্য করেছি যে ইনজুরি আছে, এবং ইংল্যান্ড দলটা আমরা যেটা বলছিলাম, আলোচনা করছিলাম যে ইন্ডিয়ার সাথে তারা যেভাবে হেরেছে, তবে তারা কিন্তু সেই যে ফেয়ারনেস যে বিষয়টা, ফেয়ারলেস ক্রিকেট যে বিষয়টা, সেটা কিন্তু তাদের মধ্যে ছিল। অবশ্যই ইংল্যান্ড তেমন একটা টিম যে আমরা জানি যে মানে ক্রিকেট কনসেপ্টটা কিন্তু ওরা 2015 পর থেকে কিন্তু ইন্ডিয়া কিন্তু ওয়ানডে কনসেপ্টটা চেঞ্জ করে দিয়েছে। একটা সময় আগে কিন্তু ওরা হয়তো বেসিক ক্রিকেটের উপরে চিন্তা ভাবনা করতো, তো 2015 ওয়ার্ল্ড কাপের পর ওরা চিন্তা করেছে যে ক্রিকেটটা যেই ওয়েতে আগাচ্ছে আমাদের ওই প্রপার বেসিক ক্রিকেট দিয়ে আগার জন্য ম্যাসিভ চেঞ্জ করতে হবে। ওদের ডোমেস্টিক থেকে শুরু করে সব জায়গায় যে কনসেপ্টে শুরু হয়েছে যে মানে ফেয়ারলেস ক্রিকেট খেলতে হবে, 350, 340, 370 এরকম রান করলেই ওয়ানডে ক্রিকেটে জিতা যাবে বা কম্পারেটিভ ক্রিকেট খেলতে। ওইখান থেকে দেখেন ওরা কিন্তু সব জায়গায় চেঞ্জ করেছে। ডেফিনেটলি ওদের সাইডটা যে কোনো সময় যে কোনো ওরাও ফাইনাল গেলে অবাক হওয়ার কিছু থাকবে না, কিন্তু লাস্ট ডেফিনেটলি ইন্ডিয়ার সাথে পারফরমেন্সটা একটু হলেও ওরা ধাক্কা খেয়েছে, ইনজুরি কিছু প্রবলেম আছে, সব কিছু মিলে মনে হয় ইংল্যান্ডও ওয়ান অফ দ্য বেস্ট সাইড ওয়ার্ল্ড ক্রিকেটের যে কোনো সময় পারফর্ম করতে। তারপর আপনি আফগানিস্তানের থেকে পিছিয়ে রাখছেন। আমাদের যে চ্যাম্পিয়ন্স ট্রফির যে প্রাইজ মানিটা আমরা লক্ষ্য করলাম যে 57% বেড়েছে, 27 কোটি টাকা পাবে যারা চ্যাম্পিয়ন হবে। তারপরও খুব ইন্টারেস্টিং একটা স্ট্যাট দেখছিলাম যে আইপিএলের সর্বোচ্চ বিক্রিত যে ক্রিকেটার রয়েছেন তাদের চেয়ে আবার একটু কম, অর্থাৎ শ্রেয়াস আইয়ার কিংবা ঋষভ পন্থ যে টাকাটা এক মৌসুম খেলে আইপিএলে পাবেন, পুরো দল চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী পুরো দল তার চেয়ে কম অর্থ পাবেন। যেই কারণেই আইসিসি ওদের উপর ডিপেন্ড করতে হয়, যেই কারণে কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেট ওদের কাছে জিম্মি কিছুটা হলেও ওদের কাছে জিম্মি, ওদের কথা মতো চলতে হয়। প্লেয়াররাও বলেন, প্লেয়াররা সবাই ওই দেশের ক্রিকেটের প্রতি আইপিএলের প্রতি অনেক বেশি আকর্ষণ থাকে। প্লেয়াররাও কিন্তু অ্যাগেনস্টে কথা বলা, কমেন্ট্রি বলেন, প্লেয়ার বলেন বা আইসিসি বলেন, সবাই কিন্তু ওর কথা, এইটাই হলো বড় কারণ যে ফাইন্যান্সিয়ালি এত বেশি ইনভলভমেন্টটা ইন্ডিয়ান ক্রিকেটে বা ইন্ডিয়ান স্পন্সরের সাথে রিলেটেড, যেই কারণে কিন্তু মানতে বাধ্য হয়। এই কারণে চ্যাম্পিয়নশিপ এত একটা বড় টুর্নামেন্টের প্রাইজ মানির সাথে একটা প্লেয়ারের মানে একজন সিঙ্গেল প্লেয়ারের যে পেমেন্ট ওইটার সাথে ম্যাচ করে না, কম হয়ে যায়। এটি হলো বড় কারণ কিন্তু ইন্ডিয়া ডমিনেশনের কারণ। জি, যে 4 ভেন্যুতে খেলা হবে, দুবাইয়ের কথা আপনি বলছিলেন যে সেখানে পেসার হয়তো বা সুবিধা হবে, বাকি 3 ভেন্যু আপনি বলছেন যে ট্রু উইকেট হবে। তারপরও আপনার কাছে কি মনে হয় যে লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডি উইকেটগুলো ওভারঅল কেমন হবে, এবং তুলনামূলকভাবে আপনি যদি বিশ্লেষণ করেন যে কোন উইকেটটা আপনি এগিয়ে রাখবেন? আর দেখেন এই পাকিস্তানের যদি আগের হিস্ট্রি দেখেন, পাকিস্তানে কিন্তু উইকেটগুলি সবসময় কিন্তু ট্রু উইকেটই হয়, বিশেষ করে ব্যাটারদের জন্য অনেক রান থাকে, স্বর্গরাজ্য। মানে মানে সবচেয়ে টাফ টাইম যায় ওইখানে কিন্তু বোলারদের জন্য। ওইখানে বোলারের স্ট্রেংথটা কিন্তু বড় একটা, মানে ওই জায়গাগুলি বোলারদের বড় টেস্ট হয় এবং বোলারদের মেজর রোল প্লে করতে হবে কিন্তু জয়ের ক্ষেত্রে। ব্যাটসম্যানরা কিন্তু ওইখানে অনেক সহজেই কিন্তু রান করাটা একটু সহজ হবে, অন্য যে কোনো উইকেটের তুলনায় সহজ হবে, কিন্তু বোলারদের টাফ টাইম যাবে, যাদের বোলাররা ওই অপরচুনিটির ওইখানে ধরেন এখানে চেঞ্জ অফ পেস, ভেরিয়েশন, ইয়র্কার সব কিছুই লাগবে, যেই দলের বোলাররা ওই জায়গাগুলি ইমপ্লিমেন্ট করতে পারবে তাদের অপরচুনিটি কিন্তু বেশি থাকবে ওইখানে। জি, এবং ওই যে আপনি যেটা বলছিলেন যে একটা রান বন্যা হবে এবং দর্শকরা কিন্তু সেটাই চায়, এই জন্যই টি-20 ক্রিকেটের প্রতি এবং
দেখার বিষয় যে চ্যাম্পিয়ন্স ট্রফি সেই জায়গাটা থেকে কতটা সফল হতে পারে। পাশাপাশি নিরাপত্তা ইস্যুটা তো রয়েছেই, তাদের দেখানোর বিষয় রয়েছে পাকিস্তানের যে তারা কতটা অবশ্যই। নিরাপদ। আমাদের একদম শেষ করতে হচ্ছে ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।